নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে আবার তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব যে ব্যাংকিং প্রিপারেশনের জন্য এক্স্যাক্টলি কী বই আমি ফলো করতাম, কী সোর্সেস ফলো করতাম। আগেও হয়তো অনেক ভিডিওতে আমি বলে থাকি এরকম ধরনের কথা যে কী বই ফলো করতাম, কী সোর্স ফলো করতাম, বাট আজকে একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি শুধুমাত্র সোর্সেসের ওপর। ছোটো ভিডিও হবে, তো আশা করি সবাই ভালো লাগবে। তোমরা যদি নতুন হয় চ্যানেলে, তো একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাদের আগের ভিডিওসগুলোকে ফলো করো। হয়তো তোমাদের অনেক কোয়ারিজ এমন থাকবে যেগুলো আগের ভিডিওতে অলরেডি বলা আছে, তাই একটু প্লিজ সেগুলোকে একটু ফলো আপ করে নাও। যদি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক, সেটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করতে পারো, যেখানে আমরা সবসময় একটা প্রোডাক্টিভ ডিসকাশন করে থাকি এবং বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়ালস এবং প্রয়োজনীয় জিনিসপত্র, প্র্যাকটিস কন্টেন্ট, এগুলো আমরা শেয়ার করে থাকি। ওকে, তাহলে আজকে শুরু করি। ফার্স্ট অফ অল, যখন প্রিপারেশন একদম শুরুর দিকে, তখন আমি যেটা করতাম, আগে বলবো যে প্রিপারেশনের জন্য অনেকে একটু বইয়ের উপর বেশি তোমরা জোর দাও, যে কোন বইটা ফলো করলে ভালো হয়, এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। তো সবার আগে আমি বলবো যে বই কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে না তোমার এই প্রিপারেশনের ক্ষেত্রে। আমি জানি না বাকিরা আমাদের সাথে কতটা সহমত হবেন বা না হবেন, কিন্তু আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি, বইয়ের কিন্তু অ্যাজ সাচ খুব বড় যে একটা ভাইটাল রোল থাকে তা কিন্তু নয়। বইয়ের রোল কিন্তু একটা লিমিটেড টাইম এবং একটা লিমিটেড রিচ পর্যন্ত বইয়ের ভূমিকা থাকে। তারপর যেটা হয় সেটা হচ্ছে পুরোপুরি অন্যরকম একটা রোল প্লে করে। তো আমি বলবো তার মধ্যে কোন কোন বইগুলো দরকার এবং কোনগুলো মানে বইয়ের পর কোনগুলো কেমন করে কী করতে হয় সবটাই বলবো। তো একদম বিগিনিং ফেজে আমি যেটা করেছিলাম, আমি আড্ডা 247-এর যে বইয়ের একটা কিট পাওয়া যায়, বিগিনার্সদের একটা কিট পাওয়া যায় 6টা বইয়ের সেট থেকে, আমি পুরো সেই সেটটা পারচেস করে নিয়েছিলাম। ওকে, তো সেই বইটার মধ্যে এস কোয়ান্টস, এস রিজনিং, এস ইংলিশ, এরকম 3টে কোয়ান্ট রিজনিং ইংলিশের বই থাকে। তার সঙ্গে মেন্স লেভেল বা একটু হাই লেভেলের যে ডিআই, পুরোপুরি ডিআই ডেডিকেটেড একটা বই থাকে, ডেটা ইন্টারপ্রিটেশন রিলেটেড। আরেকটা বই থাকে সিটিং অ্যারেঞ্জমেন্টের পাজলের ওপর জোর দেওয়া একটা বই থাকে, যে শুধু সিটিং অ্যারেঞ্জমেন্টের পাজল থাকে। ডিফারেন্ট টাইপ অফ যে পাজল বা সিটিংগুলো হয় সেগুলোকে নিয়ে ডিসকাস করা থাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে, এবং সেখানে এক্সারসাইজে প্রিলিমিনারি লেভেল, মেন্স লেভেল সব রকম টাইপের কোয়েশ্চেন্স ওখানে করা থাকে। পিও লেভেল, ক্লার্ক লেভেল সব রকমই থাকে এরকম বইগুলো। আর আরেকটা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের বই ছিল, তো সেটাও আমি মাঝে মাঝে ফলো করতাম এবং ওখান থেকেও কিছু একটু প্র্যাকটিস করতাম। এবার ফার্স্ট অফ অল যেটা আমি করতাম, ওই এস কোয়ান্টস, এস রিজনিং আর এস ইংলিশ, এই 3টে বইকে আমি প্রথমে ফলো করতাম। কীরকমভাবে? প্রিলিমিনারি ফেজের জন্য আগে সিলেবাস কমপ্লিট করাটা দরকার। তো আমি সিলেবাসটাকে কমপ্লিট করে নিয়েছিলাম প্রথমেই, যে চ্যাপ্টার ওয়াইজ ধরে আমি সিলেবাস করতাম। আমি আড্ডার 0 to Hero যে সিরিজটা, সেখান থেকে সিলেবাস স্টার্ট করেছিলাম কমপ্লিট করা। একটা করে চ্যাপ্টার কমপ্লিট হতো, কোয়ান্টসের একটা চ্যাপ্টার কমপ্লিট হতো, আমি এস কোয়ান্টসের বইটা বার করে সেই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো করতাম। রিজনিংয়ের একটা চ্যাপ্টার হলো, আমি এস রিজনিং বইটা বার করে সেই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো করতাম। ইংলিশেরও তাই, ওরকম করে চ্যাপ্টার ওয়াইজ যে গ্রামারের যে বিভিন্ন রকম চ্যাপ্টার্সগুলো আছে তাদের যে এক্সারসাইজগুলো, সেগুলো আমি ফলো করতাম। তো বইটা শুধুমাত্র আমি ইউজ করতাম প্র্যাকটিসের জন্য। বই থেকে কিন্তু অ্যাজ সাচ আমি লার্নিং বা কনসেপচুয়াল যে কোনো কিছু শেখা বা কিছু খুব একটা বেশি যে কাজে লেগেছে আমি সেটা কিন্তু বলবো না। মেইনলি আমি প্র্যাকটিসের জন্য, তাও বিগিনিং ফেজে প্র্যাকটিসের জন্য আমি ইউজ করতাম। এবার ওই বিগিনিং ফেজটা পার হয়ে যাওয়ার পর তারপর আমি কী করলাম, যে না, এবার আস্তে আস্তে একটু লেভেল বাড়ানো দরকার। তো ডেটা ইন্টারপ্রিটেশন যতটুকু বেসিক লেভেল শিখেছিলাম, তার বিয়ন্ড আরও কী হয়, আরও ডিফিকাল্ট লেভেল, মডারেট লেভেল কী হয়, মেন্স লেভেল কীরকম হয়, সেগুলোর রিলেটেড প্যাটার্নস একটু করে প্র্যাকটিস করতে শুরু করলাম। আগে প্রথমে ইউটিউব থেকে ক্লাসেস দেখলাম, এবং কোন ক্লাসেস কীরকম করে দেখেছি তার সমস্ত ডেসক্রিপশন আগের ভিডিওতে সব বলা আছে, ওগুলো প্লিজ একটু দেখে নিও, কারণ একটা ভিডিওতে এত কথা বলতে গেলে লেন্দি হয়ে যাবে। তো সেখান থেকে আমি ক্লাসেসগুলোকে ফলো করে নিয়েছিলাম। তারপর আমি কী করতাম, ওই ডেটা ইন্টারপ্রিটেশনের যে বইটার কথা বললাম, তো সেই ডেটা ইন্টারপ্রিটেশনের বইটা থেকে আমি প্র্যাকটিস করতাম। ওকে, এস না, আড্ডা 247-এর ডেটা ইন্টারপ্রিটেশনের যে বই, সেটা থেকে আমি প্র্যাকটিস করতাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এই বইগুলো তোমরা অ্যামাজনে কোথায় কীরকম পাবে, বা অ্যামাজন বা ফ্লিপকার্ট, যেখানে যে সোর্সেই পাও, আমি দেখে নেবো কোথায় পাওয়া যাচ্ছে। আমি এই বইগুলোর যে পারচেসিং যে লিঙ্ক, সেগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা কোনো রকম পেড প্রমোশন নয়, জাস্ট ফর যাতে করে সবার সুবিধা হয় তোমাদের খুঁজে পেতে, তাই জন্য আমি ওটা ওখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আবার দেখে নিতে পারো। আচ্ছা, তো সেখান থেকে ওই ডিআইয়ের বইটা থেকে আমি প্র্যাকটিস করতাম এক্সারসাইজেসগুলো, মডারেট লেভেল, ডিফিকাল্ট লেভেলের যে ডিআইগুলো থাকতো সেগুলো প্র্যাকটিস করতাম। সেম জিনিসটা হতো সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজলের ক্ষেত্রে। মেন্স লেভেলের ইনিশিয়াল যে প্র্যাকটিসটা, সেটা আমার এই বইগুলো দিয়ে স্টার্ট হয়েছিল। ডিআই এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজলের জন্য এই বইগুলো দিয়ে আমি স্টার্ট করেছিলাম। ওকে,
আচ্ছা, তার মাঝখানে ইংলিশের গ্রামারের একটুখানি কিছু কিছু প্রবলেম আমার হচ্ছিল, যে মনে হচ্ছিলো যে না শুধুমাত্র ক্লাসেস করলেই হবে না, ইংলিশ গ্রামারের জন্য একটা ডেডিকেটেড বই হলে ভালো হয়। কিছু কিছু চ্যাপ্টার্স আমার প্রবলেম ছিল, পার্টস অফ স্পিচের কিছু কিছু জায়গাতে আমার একটু প্রবলেম ছিল, রুলস একটুখানি জানলে মনে হয় ভালো হয়, কিছু কিছু জিনিস যেগুলো ব্যাঙ্কিং ওরিয়েন্টেড এক্সামের জন্য কাজে লাগতে পারে। ওকে, তো সেই জায়গা থেকে আমি একটুখানি মনে করছিলাম যে হ্যাঁ হয়তো হলে ভালো হতে পারে। তো সেটার জন্য আমি কি করলাম না, সেটার জন্য আমি একটা ইংলিশ গ্রামারের একটা বই নিলাম, এসপি বক্সির একটা জেনারেল ইংলিশ বলে বই হয়, সেই বইটা আমি পারচেস করেছিলাম। তো সেই বইটা থেকে আমি সেই চ্যাপ্টার্সগুলো নিজের প্রয়োজন মতন ফলো করতাম। ওকে, আর ভোক্যাবুলারি ইমপ্রুভমেন্টের জন্য ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নরম্যান লুইস একটা বই আছে, সেই বইটাকেও আমি ফলো করতাম। যদিও সেই বইটা আমি বেশি দিন ফলো করতে পারিনি, মিথ্যা বলবো না, অর্ধেকটা বই আমার কমপ্লিট করার পর তারপর আমি আর কন্টিনিউ করতে পারিনি, কিন্তু বইটা খুবই ভালো। রুট ওয়ার্ডস দিয়ে যে কোনো শব্দের মানে বার করা, রুট ওয়ার্ডস ডিকোডিং সিস্টেমের মাধ্যমে বিভিন্ন রকম শব্দের সঙ্গে কী করে তুমি ইন্টারলিঙ্ক করে করে তাদের মানেটা বার করতে পারো, এক্স্যাক্ট মানেটা না বুঝলেও তুমি কী করে সেই শব্দটার সেন্সটাকে তুমি বুঝতে পারো, যে পজিটিভ সেন্সটা নেগেটিভ সেন্স, কোন ডাইরেকশনে তোমার মানেটা যেতে চাইছে, শব্দার্থটা যেতে চাইছে, সেটা কিন্তু বোঝার জন্য খুবই ভালো বই। একদম কনসেপচুয়াল লার্নিং, মানে ইংলিশ ভোক্যাব যে এতটা লজিক্যালি এবং একটা ফর্মুলার মতন, একটা ফর্মুলা প্যাটার্নে শেখা যেতে পারে, সেটা কিন্তু আমি প্রথম এই নরম্যান লুইস পড়েই বুঝতে পেরেছিলাম। ওকে, তো সেটাও ফলো করতে পারো। আচ্ছা, ম্যাথসে আমার একটু বিশেষ ইন্টারেস্ট ছিল, যে কারণে আমি কি করতাম, যখন এই সমস্ত বইগুলো প্র্যাকটিস হয়ে গেল যখন সমস্ত বইগুলো প্র্যাকটিস হয়ে গেল, তারপরে আমি যখন আরও ফার্দার এগোচ্ছি, তখন আমি দেখলাম যে না আমি আরও একটু আপ লেভেল প্র্যাকটিস করতে চাই, একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন্স হলে ভালো হয়। তাই জন্য আমি কী করলাম, কোয়ান্টাম ক্যাট সর্বেশ কে বর্মার একটা বই হয় আরিহান পাবলিকেশনের, ওটাকে আমি নিয়েছিলাম শুধুমাত্র কিছু পার্টিকুলার একটু যে কোয়েশ্চেন যেগুলো একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন, যেগুলো ব্যাঙ্কিং ওরিয়েন্টেড অবভিয়াসলি, কারণ কোয়ান্টাম ক্যাট ন্যাচারালি তোমার যে ক্যাট লেভেল একটা বই বোঝা যাচ্ছে, ওখানে অনেক আপ লেভেলের কোয়েশ্চেন্স থাকে। ব্যাঙ্কিং পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো খুব একটা রিলেভেন্ট নয় সেগুলোকে আমি করতাম না, কিন্তু ব্যাঙ্কিংয়ের মানে পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো দরকার, যেগুলো হয়তো ব্যাঙ্ক এক্সামে এলেও এসে যেতে পারে, আসতে পারে, এরকম টাইপের কোয়েশ্চেন্স, বা নিজেকে চ্যালেঞ্জ করার জন্য যে দেখি আমার কনসেপচুয়াল ডেপথ কতটা তৈরি হয়েছে, আরও কত ডিফিকাল্ট কোয়েশ্চেন্স আমি করতে পারছি, সেটার জন্য আমি কিন্তু ওই বইটাকে প্র্যাকটিস করতাম। বাট আমার জাস্ট ম্যাথসে আমার ন্যাক ছিল বলে আমি করতাম। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরাও দেখতে পারো। আদারওয়াইজ আগে বলবো যে তোমরা যে বইগুলো মেনশন করলাম, যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আগে কমপ্লিট করো, তারপর এটা আমি জাস্ট আমার ফ্রি টাইমে প্র্যাকটিসের জন্য রেখেছিলাম। আচ্ছা, এরপর যেটা করতাম, বইয়ের গল্প এখান থেকে পুরো শেষ, আর আমি কোনো রকম এক্সট্রা বই কিচ্ছু ফলো করিনি। এবার একটা জিনিস আমি তোমাদেরকে অল্টারনেটিভ বলতে পারি, আমি করিনি ওটা, কিন্তু বলতে পারি যে আমি প্রথমে যে বইগুলোর কথা বললাম আড্ডা 247-এর, তুমি আড্ডার বই না ফলো করো, তুমি চাইলে অলিভ বোর্ডেরও বই ফলো করতে পারো। ওকে, কারণ অলিভ বোর্ডেরও এরকম বইয়ের সিরিজ আছে, ম্যাথস, রিজনিং, ইংলিশ, এরকম মানে পুরো বইয়ের কিট পাওয়া যায় সম্ভবত ওদের, তো তুমি চাইলে সেগুলোও ফলো করতে পারো। তো ডাজেন্ট ম্যাটার কোন বই কোন পাবলিশারের ফলো করছো, ডাজেন্ট ম্যাটার, আলটিমেট ব্যাপারটা হচ্ছে তোমার প্র্যাকটিসটা কত ভালো হচ্ছে। আর তারপরে তুমি একটা সার্টেন লেভেল অবধি বই থেকে প্র্যাকটিস করবে কখন, যখন তুমি একদম নতুন বিগিনার, সিলেবাস কমপ্লিট করেছো এবং তার সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিস কন্টেন্ট চাই, তাই জন্য তুমি একদম ডাইরেক্ট মক টেস্ট বা কোনো অন্য কন্টেন্টে জাম্প না করে তুমি কিছুটা বই প্র্যাকটিস করছো, সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গে একটা করে চ্যাপ্টার করছো, আর সেই বইয়ের এক্সারসাইজগুলো তুমি করে নিচ্ছ, এইটুকুর জন্যই বই দরকার। তারপর তো পুরোটাই মক টেস্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস হবে, আর কিছুই না। আচ্ছা, এরপর আমি যেটা করতাম সেটা যে পিডিএফ সেটস করতাম গাইডলি থেকে, গাইডলির বান্ডেল পিডিএফ পারচেস করেছিলাম মেন্সের জন্য, প্রিলিমসের জন্য করিনি, কারণ প্রিলিমসের কন্টেন্ট আমি অন্য জায়গা থেকে ফ্রি কন্টেন্ট পেতাম, তো আমি বলছি কোথা থেকে পাওয়া যাবে। তো গাইডলি বান্ডেল পিডিএফ আমি করতাম মেন্সের জন্য, এবং সেগুলোকে প্রত্যেক দিন একটা করে সেট আমি প্র্যাকটিস করতাম, ডে 1, ডে 2, ডে 3 এরকম করে দেওয়া থাকে ওদের, ম্যাথসের একটা, রিজনিংয়ের একটা, ইংলিশের একটা, এরকম করে মেন্সের সেট প্র্যাকটিস আমি করতাম। আর যেটা করতাম সেটা হচ্ছে প্রিলিমসের জন্য ইউটিউব ভিডিওস আমি ফলো করতাম। ইউটিউবে প্রিলিমিনারি কন্টেন্ট প্রচুর আছে, যেমন তুমি ধরে নাও আড্ডার চ্যানেল আছে, অলিভ বোর্ডের চ্যানেল আছে, গাইডলির চ্যানেল আছে, এই সমস্ত চ্যানেলসগুলোতে প্রচুর তোমার প্রিলিমিনারি লেভেলের যে মক টেস্ট সিরিজ ওরা করিয়ে থাকে, একটা বড় প্লেলিস্ট হয়, সেই প্লেলিস্টে প্রায় 35টা, 40টা, 50টা অব্দি ভিডিওস ওরা প্র্যাকটিস করায়, এক্সামের আগে এগুলো খুব প্র্যাকটিস করে, লাস্ট 1.5 মাস 2 মাস আগে থেকে ওরা প্র্যাকটিস স্টার্ট করায়, খুব ভালো প্র্যাকটিস হয়। যাদের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রকম তারা একটা কনসেপচুয়াল লার্নিং কমপ্লিট করে একটা মানে একটা ভালো পরিপূর্ণ জায়গায় চলে এসেছো, তারা কিন্তু সেই সিরিজগুলোকে প্র্যাকটিস করতে পারে, একদম ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে, আর খুব ভালো কোশ্চেন্স ওরা কম্পাইল করে। হ্যাঁ, একদম পুরো একটা মক টেস্ট পেপার যেরকম হয়, প্রিলিমিনারি পেপার যেমন হয়, সিম্পলিফিকেশনও থাকে, ডিআইও থাকে, অ্যারিথমেটিক্স থাকে, ওদিকে সিটিং পাজল থাকে, মিসেলেনিয়াস কোশ্চেন, সমস্ত রকম প্যাটার্নস মিলিয়ে মিশিয়ে থাকে, ইংলিশের জন্য থাকে এরর ডিটেকশন, আরসি বগেরা সব কিছু থাকে। তো যত রকমভাবে কোশ্চেন্স তোমার এক্সামে আসতে পারে, সব রকম প্যাটার্নগুলোকে একসঙ্গে একটা বাঞ্চ করে সুন্দর প্র্যাকটিস করে দেয় একটা ভিডিওতে। তো তুমি যদি এটা ডেলি একটা হ্যাবিট করতে পারো, যে প্রত্যেক দিন যে হ্যাঁ একটা কোয়ান্টসের প্লেলিস্ট আমি সেভ করে রাখলাম লাইব্রেরিতে, একটা রিজনিংয়ের প্লেলিস্ট
লাইব্রেরিতে সেভ করলাম, একটা ইংলিশের প্লেলিস্ট সেভ করে রাখলাম। প্রত্যেক দিন কী হলো, কোয়ান্টসের একটা আমি ওরকম ভিডিও লেসন আমি প্র্যাকটিস করবো। আমি কী করতাম, একটা করে কোয়েশ্চেন স্ক্রিনে আসতো, আমি ভিডিওটা পজ করতাম, সলভ করতাম। আমি লাইভ ভিডিওস দেখতাম না, রেকর্ডেড ভিডিওস দেখতাম, আমার বেশি সুবিধা হতো। আমি কী করতাম, ভিডিওটাকে স্পিড বাড়িয়ে নিতাম এবং একটা করে কোয়েশ্চেন আসতো, পজ করতাম, ওটাকে সলভ করতাম। সলভ করার পর তারপর আমি দেখতাম যে অ্যান্সারটা মিললো কিনা, আর আমার অ্যাপ্রোচের সঙ্গে যে সলভ করছেন যিনি, স্যারের অ্যাপ্রোচ মিলছে কিনা, স্যার বা ম্যাডামের অ্যাপ্রোচ মিলছে কিনা, বা কোথাও আমি যে অ্যাপ্রোচটা করছি সেটা বেটার নাকি স্যার বা ম্যাডাম যেটা শেখাচ্ছেন সেটা বেটার। তো যদি আমার যদি মনে হতো হ্যাঁ আমার টাইম কম লাগছে এবং আমি ভালোভাবে এফিসিয়েন্টলি সলভ করছি, আমি তাহলে মাথা ঘামাতাম না। যদি মনে হতো না যে স্যার বা ম্যাডাম যেটা শেখালেন সেটাতে মনে হচ্ছে আরেকটু টাইম সেভিং একটা ব্যাপার হচ্ছে, আরেকটু বেটার লাগছে ওই প্রসেসটা, আরেকটু এফিসিয়েন্টলি করা যেতে পারে, তখন আমি সেই প্রসেসটাকে একটু শিখে নিতাম। এরকম করে লার্নিংটাও হতো আর প্রপার প্র্যাকটিসটাও হতো, আর নিজের অ্যাপ্রোচটাকেও আরেকবার রিভাইজ করা হতো যে হ্যাঁ আমি যে অ্যাপ্রোচে ভাবছি সেটাই কি ঠিক নাকি এর থেকেও বেটার কিছু হতে পারে। তো এরকম টাইপের কিছু ভিডিও লেসেন্স প্র্যাকটিস করতাম। আচ্ছা, আরও যে কন্টেন্ট ফলো করতাম, আরও যে চ্যানেলসগুলো তাদের নাম বলবো। ভার্চুয়াস বলে একটা চ্যানেল আছে, ধ্রুব ধানকর স্যার ওই চ্যানেলে রিজনিং করান। তো ওনার কাছ থেকে আমি রিজনিংয়ের মেন্স লেভেলের প্র্যাকটিস প্রচুর করেছি। M3 প্লেলিস্ট বলে একটা প্লেলিস্ট আছে ওনার, প্রত্যেক বছর লঞ্চ করেন, 2020, 21, 22, 23, 24 এরকম লঞ্চ হতেই থাকে ওনার। তো দারুণ প্লেলিস্ট, এত বেশি সংখ্যায় ভিডিওস আছে ওখানে, আর একটা ভিডিও প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি ভিডিওস, মেন্স লেভেলের সেটস নিয়ে আসেন উনি। এত বেশি সংখ্যক ভিডিও আছে এবং এত সুন্দর কম্পাইলেশন, কোনো দিন হয়তো ইনপুট আউটপুট হচ্ছে, কোনো দিনও হয়তো কোডিং ডিকোডিং হচ্ছে, সিটিং পাজল তো প্রত্যেক দিনই থাকে। তো এমন সুন্দর মিক্স আপ করে করে উনি করান যে মেন্সের সমস্ত রকম প্যাটার্ন তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবং তুমি মানে এত বেশি ভিডিও আছে তুমি করে কমপ্লিটও করতে পারবে না, শেষ করতে পারবে না, এত বেশি প্র্যাকটিস কন্টেন্ট আছে। তো সেখানটা একটা কিন্তু খুব এনরিচড, একটা খুব হাইলি রেকমেন্ডেড একটা সোর্স এবং খুবই আন্ডাররেটেড চ্যানেল ধ্রুব স্যারের। তো আমি এটা রেকমেন্ড করবো বারবার যে ওখান থেকে তোমরা রিজনিংয়ের কিন্তু মেন্স লেভেলে দারুণ প্র্যাকটিস কন্টেন্ট পাবে। এছাড়াও ওই চ্যানেলে সিং স্যার বলে একজন আছেন, উনি কোয়ান্টস করান। তো কোয়ান্টসেরও ভালো কন্টেন্ট তোমরা ওখানে পেয়ে যাবে, প্র্যাকটিসের জন্য খুব ভালো ভালো সোর্সেস ওখানে কিন্তু দেওয়া আছে। এছাড়া রয়েছে তোমার স্টাডিফাইড, আমাদের সবার পরিচিত আমাদের আশিস অরোরা স্যার, তার চ্যানেল। তো আশিস স্যারের তো কী আর বলবো, কন্টেন্টের কোনো অভাব নেই, প্রিলিমিনারি কন্টেন্টও পাবে ওনার কাছে, মেন্সের কন্টেন্টও পাবে, আর সবথেকে বড় জিনিস যেটা পাবে, লেভেল অফ কোয়েশ্চেন্স তো খুবই ভালো, তার থেকেও বড় কথা স্যারের অ্যাপ্রোচ। আশিস স্যারের মানে আমি পার্সোনালি মনে করি ম্যাথ সলভ করানোর যে স্টাইল বা যে অ্যাপ্রোচ, সম্পূর্ণ আলাদা এবং ইউনিক একটা প্রসেস উনি করান, এবং সেটাকে আমরা যদি করায়ত্ত করতে পারি, দখল করতে পারি, একটুখানি রপ্ত করতে পারি, তাহলে করে কিন্তু কোয়ান্টস নিয়ে আমাদের কিন্তু এক্সামে এফিসিয়েন্সি অনেক অনেক বেশি বেড়ে যাবে। যে যত বড়ই কোয়ান্টসের দিগ্গজ হোক না কেন, আশিস স্যারের কাছে গিয়ে কিছু না কিছু নতুন শিখতে পারবে, এটা আমি মানে বুঝতে পেরেছি, এটা আমার একটা সেলফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি কথাটা। তো আশিস স্যারের চ্যানেল স্টাডিফাইড অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে ক্যারিয়ার ডিফাইনার কৌশিক মোহান্তি স্যারের চ্যানেল, সেখানেও কৌশিক স্যার দারুণ সুন্দর কোয়ান্টস করান, খুব সিম্পলিফাইড এবং খুব লজিক্যাল অ্যাপ্রোচে করান। হ্যাঁ, এবং এমন সুন্দর অ্যাপ্রোচ যাতে করে তোমার মানে হাতের মানে উনি একটা খুব সুন্দর জিনিস বলেছেন যে হাতে তুমি কত জোরে পেন চালাচ্ছ, কত স্পিডে তুমি হাত চালাচ্ছ, সেটা কিন্তু তোমার স্পিড নয়, তোমার এই অ্যাপ্রোচটা, তোমার মাইন্ড অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে কীভাবে আমি সলভটা করতে পারি সেটা তোমার মাথায় যত তাড়াতাড়ি হিট করছে সেটা হচ্ছে তোমার স্পিড। রিয়াকশন টাইমটা যত কম অঙ্কটা দেখে পড়ে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল স্পিড। হ্যাঁ, মেন্টাল ক্যালকুলেশনে তুমি যত ফাস্ট সেটা হচ্ছে তোমার স্পিড। পেন যত তোমাকে কম ধরতে হয় সেটা হচ্ছে তোমার স্পিড। তো স্পিড হচ্ছে এগুলোই, স্পিডের ডেফিনেশন এটাই। তো অনেকে মনে করে তাড়াতাড়ি হাত চালালে স্পিড, সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। ওকে, তো কৌশিক মোহান্তি স্যারের চ্যানেলেও তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের সেট পেয়ে যাবে, মেমোরি বেসড যেগুলো হয়। এছাড়া তুমি প্রিলিমস মেন সমস্ত রকমের সেটস পেয়ে যাবে। তো আমি সেগুলোর থেকে প্রচুর মানে সোর্সেস পেয়েছি, প্র্যাকটিস করেছি। এছাড়াও আরও কিছু কন্টেন্ট আমার মনে পড়ছে, যেমন হর্ষল আগরওয়াল স্যারের কোয়ান্টসের সোর্স আছে। আচ্ছা, ব্যাংকার্স ওয়ে বলে একটা চ্যানেল আছে, সেখানে অরুণ রাওয়াত স্যার আছেন, তিনি কোয়ান্টসের ভালো প্র্যাকটিস করান, প্রিলিমস মেন সমস্ত, সেখানেও মাঝে মাঝে প্র্যাকটিস করেছি। পুনিত স্যার আছেন, পুনিত স্যার রিজনিংয়ের খুব ভালো সোর্সেস দেন এই একই চ্যানেলে। তো পুনিত স্যারেরও আমি খুব ভালো কন্টেন্ট পেয়েছি, প্রিলিমস মেন কম্বাইন্ড প্র্যাকটিস আমি করেছি। তো ইউটিউবে একটু যদি তোমরা নিজেরা সার্চ করে দেখো, তাহলে করে কিন্তু প্রিলিমিনারি এবং মেন্স লেভেলের কন্টেন্ট কিন্তু আছে অ্যাকচুয়ালি, অন্তত প্রিলিমিনারি কন্টেন্ট প্রচুর আছে প্র্যাকটিস করার জন্য। তো এই প্র্যাকটিস করার জন্য বইটাই কিন্তু সব নয়, বইটা একটা ইনিশিয়াল ফেজ অবধি ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু তোমাকে একদম অনলাইন কন্টেন্টের দিকে ঝুঁকতে হবে, এবং এত বেশি কন্টেন্ট আছে তুমি প্র্যাকটিস করে তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি শেষ করতে পারবে না। ওকে, তো এখানেই একটা কথা যে যত বেশি করতে পারো ততই তোমাদের জন্য ভালো। প্র্যাকটিসের জিনিস প্র্যাকটিসের সময় করো, আর তারপরে একটা মক টেস্ট দাও দিনের শেষে, এবং দেখো নিজেকে টেস্ট করে যে তুমি যে এত প্র্যাকটিস করলে সেখানে তুমি কোথায় স্ট্যান্ড করছো, কতটা ইম্প্রুভমেন্ট তোমার হলো, আগের দিন তোমার পার্সেন্টাইল কত ছিল টেস্টে,
স্কোর অ্যান্ড অ্যাকিউরেসি কত ছিল, স্পিড, টাইম ম্যানেজমেন্ট তোমার কতটা বেটার ছিল, আজকে কি তুমি তার থেকে বেটার করতে পারলে? এই স্ট্যাটিস্টিক্সগুলোকে অ্যানালাইজ করো, ছোটো পার্টে ভাগ করে নিজেকে অ্যানালাইজ করো। নেক্সট ডেতে যখন তুমি আবার মুভ করছো তখন দেখো যে আচ্ছা ডিআই এর আগের দিন আমি ওরকম একটা সিমিলার সেট ছিল যেখানে আমি এরকম টাইম নিয়েছিলাম ডিআইটা সলভ করতে, আজকে কি তার থেকে ফাস্ট করতে পারলাম? আচ্ছা ওখানে আরও দেওয়া থাকে যে অ্যাভারেজ টাইম, মক্সে তোমরা দেখে রাখবে অ্যাভারেজ টাইম, যে ওই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করার জন্য অ্যাভারেজ আর 5জন ছেলেপুলেদের কত টাইম লেগেছে, তুমি তাদের থেকে কতটা ফাস্ট করতে পারলে, বা তুমি তাদের থেকে যদি স্লো হয়ে যাও তাহলে কতটা স্লো হয়ে গেলে। কিছু কোয়েশ্চেন্স এমনও থাকবে হয়তো তুমি দেখা যাবে যে কোয়েশ্চেনটা একটু মডারেট লেভেলের, তুমি হয়তো অ্যাভারেজ টাইমিং যা আছে তার থেকে হয়তো একটু বেশি টাইম নিয়েছো, কিন্তু দেখবে যে সেই কোয়েশ্চেনটাতে কত পার্সেন্টের ছেলেপুলে রাইট অ্যান্সার করতে পেরেছে। দেখবে খুব অল্প সংখ্যক, ডিফিকাল্ট কোয়েশ্চেনটা 5 to 10%-এর মধ্যে দেখবে খুব অল্প সংখ্যক ছেলেপুলে রাইট অ্যান্সার করতে পেরেছে। তো সেই জায়গাতে তোমার একটু টাইম বেশি লাগলেও ক্ষতি নেই, কারণ তুমি এমন একটা কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার করেছো যেটা কিন্তু এক্সামে খুব একটা বেশি কেউ করতে পারেনি, ওটাও কিন্তু একটা বিরাট বড় মানে তুমি কম্পিটিশন ব্রেক করে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এরকম কিছু প্যারামিটার্স থাকে যেগুলো দ্বারা অ্যানালাইজ করা দরকার, এবং পার্সেন্টাইল অবশ্যই দেখবে দিনের শেষে যে পার্সেন্টাইলটা কত আসলো মক্স দেওয়ার পর। ওকে, তো এই কিছু বেসিক টিপস আমার মনে হয় প্র্যাকটিসের জন্য এগুলোই যথেষ্ট। ওকে, আর ভিডিওটা আর লেন্দি করছি না, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, সামনে এখনও পরীক্ষা তোমাদের অনেক লাইনড আপ হয়ে আছে, আরও নোটিফিকেশানস আসবে, ফর্মস ফিল আপ হবে এবং আরও অনেক অপরচুনিটিস তোমাদের সামনে আসছে। তো এটাই সাজেশন দেবো, ভালো করে প্র্যাকটিস করো, বেস্ট পসিবল ওয়েতে নিজেকে মোটিভেট করো, ডেডিকেটেডভাবে লেগে থাকো, সফলতা তোমাদের অবশ্যই তোমরা অর্জন করতে পারবে, এটা আমার একদম নিশ্চিত বিশ্বাস তোমাদের প্রতি। বেস্ট অফ লাক।